স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঈদের পর সরকারের পতনে অহিংস আন্দোলনে নামার কথা ছিল বিএনপি জোটের, তবে মাঠের চেয়ে আপাতত মঞ্চে রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত দলগুলো। তারপরও নানা ঘটনা আর দুর্ঘটনার মুখে সরকারি দল আওয়ামী লীগকে প্রায়ই তটস্থ থাকতে হচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা রাজনীতি আজকাল। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছে আমি প্রথমে আসতে চাই যে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে গত কয়েক বছর ধরে আপনারা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আপনি আইন অঙ্গনের একজন পরিচিত মুখ্য সত্ত্বেও আপনি অনেকবারই এই প্রশ্ন তুলেছেন। আজ বিএনপির দ্বিতীয় প্রধান যে শীর্ষ নেতা আছেন মির্জা ফখরুল ইসলাম, তার জামিন শুধু বহাল রেখেছেন বিচারিক আদালত, তাই নয়, আগের দিন আপনাদের ঢাকা মহানগরের প্রধান নেতা মির্জা আব্বাসের একটি মামলা, মির্জা আব্বাসকেও একটি মামলা থেকে অব্যাহতি পেতে দেখেছে। আইন কানুন বা আইন অঙ্গন কি তার নিজের গতিতে চলছে বলে মনে হচ্ছে? মানে আপনার এটা আগে জামিনে ছিল, জামিনে ছিল, জামিনটা কনফার্ম। কিন্তু এরকম একটা রিউমার ছিল যে তাদেরকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হতে পারে, আন্দোলনের এরকম কোনো কিছু দেখা যায়। এটা জামিনে ছিল, আপনার জামিনে ছিল। এটা তো এখনো শেষ হয়নি, তো মামলা শেষ, দেখেন না কি হয়। মানে এইসব মামলাগুলো মনে রাখতে হবে, এইসব মামলাগুলো করা হয়েছিল 5 হাজারের ভোট বের নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকার প্রিভেন্টিভ মেজার হিসেবে এটা সতর্কতার হিসাবে এই মামলাগুলো করা হয়েছিল এবং সকল জাতীয় নেতাদেরকে অলমোস্ট আসামি করা হয়েছিল। খুব বিরল, বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাস খুব বিরল। মেইন অপোজিশন মানে পার্টির সেক্রেটারি জেনারেল, তারপর পলিসি মেকার সবাইকে মিথ্যা হামলা জড়িত করা, এবং যারা অ্যাকচুয়ালি তাদের বয়সও নেই এবং তারা সবাই দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, সরকারের দেশ চালিয়েছে, দেশের মন্ত্রী ছিলেন, দেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে জানা আছে, দায়িত্বশীল মানুষ। এদেরকে এখন এটা ক্রিমিনাল লতে একটা কথা, রিজনেবলনেস, রিজনেবল পার্সনে বিলিভ করে না, বিলিভ করতে হবে যে হ্যাঁ যে অফেন্সটা হয়েছে। এরকম কোনো অফেন্স কারা করেছে বলে গাড়িতে ঢিল মেরেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ব্যারিস্টার মওদুদ আহমেদ, এটা আনবিলিভেবল। বাট স্টিল যেহেতু পুলিশ যেহেতু সরকারের নিয়ন্ত্রণে, আর পুলিশ রাজনৈতিক কারণে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার ব্যবহার করেছে, সেই কারণে আপনার সে মামলাগুনা করা হয়েছিল, চুপচাপ ঘুমিয়েছিল মামলাগুনা। এখন আবার এই বিরোধী দল আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই সময় আবার মামলাগুলো চাঙ্গা করা হচ্ছে আর কি। না, ঠিক চাঙ্গা করা হয় না। আপনি দেখবেন যে 30 অক্টোবর মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা, এগুলো না চাঙ্গা করা শুধু একটা না তো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটা ভদ্রলোক মানুষ, একটা ইংরেজির প্রফেসর ছিলেন, পার্টি শুধু দলের সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছেন, কথা বলেন, দেশের কথা বলেন, জনগণের কথা বলেন। এই জন্য বোধ তার বিরুদ্ধে তার অলমোস্ট প্রতিদিন আমাকে একদিন বলছিলেন যে খোকন আমার তো প্রতিদিন কোর্টে হাজিরা থাকতে হবে। উনি মির্জা ফখরুল ইসলাম আলম সকাল উত্তরা থাকেন, উনি সকালে ব্রেকফাস্ট করে প্রথম চলে যান ঢাকা জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, ওখানে হাজিরা থাকে, প্রতিদিন হাজিরা থাকে। উনি এত মামলা ওনার বিরুদ্ধে দিয়েছেন, হাজিরা শেষ করার পর উনি 11:30-12টার দিকে এসে তুমি পার্টি অফিসে দলের কাজ শুরু করেন। অলমোস্ট বেশিরভাগ নেতাই হয়ে ব্যস্ত আছেন। আর ধরেন এই শুধু তাই না, আপনি জানেন আমি আমাকে গ্রেপ্তার করার পর ডিবি অফিসে বলেছি কি, আপনি আমার কখনো এই রাস্তায় মিছিল করতে দেখেছেন? কোনো ভিডিও ফুটেজ আছে? বোমা মারতে দেখেছেন কখনো? বিকজ আই ডোন্ট লাইক ইট। আমি বিশ্বাস করি একভাবে, আমাদের একজন একভাবে বিশ্বাস করে, গণতন্ত্র দুর্নীতি একসঙ্গে চলতে পারে না, গণতন্ত্র সেবটায় সন্ত্রাস এগুলো একসঙ্গে চলতে পারে না। আই এম এ ডেমোক্রেট। হ্যাঁ, তো এখন তারপরে আমাকেও ধরুন 3-4টা মামলা আসামি করা হয়েছে, এবং এটা গায়েবী কারণে মামলা আসামি করা হয়েছে। এই জন্য আমরা এগুলো শেষ দেখেন নাকি, এগুলো জাস্ট অল দ্য অ্যাফেয়ার্স আর টেক্ট অফ লাই। যদি প্রশ্নটি আমি এক বাক্যে করে নিয়ে আসি, যে এরকম যে অধস্তন আদালতের প্রতি যে একটি অনাস্থার কথা আপনারা বারবারই বলে আসছেন, সেই অনাস্থার জায়গাটা থেকে একটু সরে আসছে বলে মনে হয়? আমি এখনো তাদেরকে সার্টিফিকেট দিতে রাজি না। মানে আপনার সতর্কতার সাথে বলতে চাই, ঠিক আছে দিয়েছেন, ভালো কথা। যদি পারেন আর কি ওনারা যদিও আজকে আমাদের দেশে দীর্ঘদিন দাবি ছিল বিচার বিভাগ শাসনকে আলাদা করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই। এখন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই কি লাভ হবে? আগের জায়গায় আছে, যেটা হচ্ছে বিএনপি সরকার খুব সার্থকতার সাথে 2001 থেকে 2006 পর্যন্ত আটকে রাখতে পেরেছিল আর কি, বিচার বিভাগ আলাদা করার প্রশ্নে। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেটি হতে দেননি, এটি এরকম বলে অনেকে আর কি। এটা আওয়ামী লীগ করছে নাকি? এটা যাই হোক, বিএনপি করে নাই, আওয়ামী লীগ এসে তার করার সুযোগ পায় নাই। রায় তো শেষ, রায় তো 98 সালের ডিসেম্বর মাসে হয়েছে। আরো 3 বছর ছিল আওয়ামী লীগ ক্ষমতায়, সে সময় আওয়ামী লীগ করেছে। তার মানে 98 সালে রায় হওয়ার পরে আওয়ামী লীগকে বাস্তবায়ন করেছে? করে নাই। প্রক্রিয়া দিন ছিল বিএনপির সময়, প্রক্রিয়া দিন অনেক কিছু এবং এটা আর এসে কেয়ারটেকার সরকার সময় এসে এই সময় এটা মোটামুটি করা হয়েছে। তার শুনেন করা হয়েছে,
থিওরিটিক্যালি আসলে আমাদের এখন যেটা হলো আমি বলবো, এটা আমি অন রেকর্ড বলছি, মানে ইয়ারে যাচ্ছে, আমাদের আক্ষরিকভাবে কাগজে আমাদের বিচার বিভাগ স্বাধীন, কিন্তু অত্যন্ত দুর্বল। হ্যাঁ, আমাদের থাইল্যান্ডের বিচার বিভাগ আমাদের থেকে শক্তিশালী। আমাদের দেখেন স্বাধীনতার পরে পর্যন্ত বিচার বিভাগ নিয়ে আসলে আমরা এ পর্যন্ত বুঝছেন, সামরিক শাসন, অবৈধ শাসন, হ্যাঁ, মানে ইলিগাল গভর্নমেন্ট যাই আসুক না কেন, যারা যেসব ক্ষমতা চালায় না, আমাদের সুপ্রিম কোর্ট কোনো কথা বলবে না, নির্মাতা বলবে না, যে মুহূর্তে তারা চলে যায় না সেটা বলে এটা তো ইলিগাল ছিল না। আমরা এই প্রসঙ্গে আরো আসবো খোকন ভাই আপনাদের কাছে। আজকে বিএনপি নেতৃবৃন্দের একজনের কাছে বলতে শুনেছি, যখন বলা হলো যে সরকার তো নারায়ণগঞ্জের 6 খুনের পরে শীর্ষ 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে, তখন তিনি বলেছেন যে না, এটা হাইকোর্টের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো আসলে নানাভাবে নির্দেশ দিচ্ছে। আপনি নিশ্চয়ই এইসব প্রসঙ্গে আরো বলবেন। আমি জনাব খালিদ মাহমুদ আপনার কাছে আসতে চাই একটি অন্য বিষয় নিয়ে। খুবই আলোচনা হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে, যে যুদ্ধ অপরাধের বিচারটা আপনারা নানা কারণে এটা যেন মনে হচ্ছে যে কোনো না কোনো টালবাহানার মধ্যে দিয়ে যাচ্ছে। একজন কনভিক্ট, তিনি অসুস্থ ছিলেন বলে সে রায়টি দেওয়া হলো না, এখন পর্যন্ত তিনি সুস্থ হয়েছেন কিনা আমরা জানি না, এবং ট্রাইব্যুনালে যা হচ্ছে সবকিছু মিলিয়ে একটি কথা প্রায় বলা হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের যত বড় শত্রু, জামায়াত মনে হয় তত বড় শত্রু না, এটা বলা হচ্ছে। এবং এক ধরনের মানে আমি কি বলবো, এটা পিছনের টেবিলের পিছনের, দরজার পিছনের কোনো জায়গায় কোনো খেলা হচ্ছে কিনা। এরা কারা বলতেছে? বিএনপির লোকজন? না, শুধু বিএনপির লোকজন না, আপনি যদি নাম বলতে চান। আমি আজকে একাধিক অনুষ্ঠানে শুনছিলাম জনাব মোজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে উনি এটি সন্দেহ করেন। জনাব মেজবা কামাল বলছেন, আমারও কিছুটা মনে হয় যে হঠাৎ করে কেন এরকম ধীরগতি হলো, এটা পুরোটা কাকতাল কিনা। মোজাহিদুল ইসলাম সেলিম অবশ্যই, আপনি জানেন যে 91 সালে জাহানারা ইমামের নেতৃত্বে যে আমাদের ঘাতক দ্বারা নির্মূল কমিটি আন্দোলন, সেই আন্দোলনে সে অন্যতম একজন মানে পুরোধার ব্যক্তি ছিলেন। জননেত্রী শেখ হাসিনাও সেই আন্দোলনের মানে প্রধান মানে ভূমিকা রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের যেটা শুরু হয়েছিল যে যুদ্ধাপরাধী বিচার করতে হবে, এবং সেই সময় কিন্তু গণ আদালতের মধ্যে, জনতার আদালতে গোলাম আজমের রায় হয়েছিল একটা। তো সেই জায়গা থেকে এই যে যুদ্ধাপরাধীর বিচার, এটা কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই এই আন্দোলনের রূপকার। প্রয়াত আব্দুর রাজ্জাক তিনি মারা গেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিষয়গুলো ইয়া করার জন্য। তো কাজেই আজকে এই আওয়ামী লীগ যে প্রতিশ্রুতিটা সেই সময় দিয়েছিল, আপনি দেখেন তারা কিন্তু রেখেছে, এবং এই যে এত ষড়যন্ত্রের মধ্যেও এই বিচারের ব্যবস্থা করেছে। আপনার হচ্ছে ইতিমধ্যেই কয়েকটি রায় হয়ে গেছে, রায় কার্যকর হয়েছে, এবং এখন বলা হচ্ছে বাকিগুলো হচ্ছে না কেন। বিচার তো শুধু যে কয়েকজন আছে শুধু তারা না, বিচারের তো আরো অনেক বড় লিস্ট আছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। এইখানে এখন যে জিনিসটা আসছে, এই ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কিন্তু প্রথম বলেছিলাম যে শুধু ব্যক্তি না, যেসব সংগঠন হচ্ছে এই সব অপরাধের সঙ্গে জড়িত, সেই সংগঠনগুলোরও কিন্তু বিচার এই বাংলার মাটিতে হবে। কিন্তু এখন একমত হন নাই না, আইনমন্ত্রী বলেছে, আইনমন্ত্রী কিন্তু এই যে মার্কিন দূত এসেছিল, তিনি বলেছিলেন যে দলগুলোর করার দরকার নেই, শুধু ব্যক্তির করলেই হবে। আইনমন্ত্রী বলেছেন না, যদি কোনো সংগঠন যদি এটার অপরাধ করে থাকে তাদেরও বিচার বাংলাদেশে হবে। এবং এটা দেখবেন 91 সালে যে ধারাটা শুরু হয়েছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমরা কিন্তু মাঝখানে এই যে এতগুলো বছর গেছে, আমরা কখনোই চিন্তাই করতে পারি নাই, এর মধ্যে 5 বছর আপনারও না, আমরা চিন্তাই করতে পারি নাই যে আমরা আজকে এই জায়গায় যাবে। হ্যাঁ, তো কাজেই আমরা যেহেতু গিয়েছি, আর 5 বছরের কথা বললেন, 5 বছরে তো আমরা যেই জায়গাটায় মানে আইনের শাসন যেখানে রুদ্ধ করে রাখা হয়েছিল, বঙ্গবন্ধু একটা এত বড় হত্যাযজ্ঞের বিচার করা যাবে না, আমরা সেই বিচারটাও কিন্তু সেই সময় করেছি, এবং নিম্ন আদালতের রায় ছিল। পরবর্তীতে এটা কিন্তু আবার ওই 5 বছর ঝুলন্ত অবস্থায় ছিল, কার্যকর হয়েছে। কাজেই এখানে আস্থা এবং বিশ্বাসের ব্যাপার, আপনাকে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। যদি আপনার এই জায়গাটা চিড় ধরে, তাহলে কিন্তু শত্রুপক্ষ ঢুকে যেতে পারে। কিন্তু আপনাদের উপরে অ্যাপারেন্টলি এটা নিশ্চিত যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ
এটাকেই ধারণ করে। কিন্তু 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 আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে অ্যাপারেন্টলি আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা একটু কমে যাচ্ছে কিনা। যেমন 3 জন মন্ত্রী, শাহজাহান খান ছিলেন সেখানে, জনাব তোফায়েল আহমেদ ছিলেন আওয়ামী লীগের এত বৈশিষ্ট্য নেতা, এবং একজন প্রতিমন্ত্রী ছিলেন মুজিবুল হক চুন্নু। তারা 3 জন মিলে বললেন তোবা গার্মেন্টসের বেতন দিয়ে দেওয়া হবে এত তারিখ আপনারা অনশন ভঙ্গ করেন। অনশন কিন্তু ভাঙে না, অনশন চলতে থাকলো। তারা কেউ আওয়ামী লীগের কথা বা ওই মন্ত্রীদের কথা বিশ্বাস করলেন না। আমরা এখন কিছুটা অবিশ্বাসের মধ্যে আছে, আপনারা সত্যি জামাত ইসলামের বিচার করবেন না, কিনা? সেটা না, মানে এটা না, এই জায়গাটা আমি সমর্থন করি যে আমাদের কিছু যেই কথাটি বললেন যে কিছু মানে কথাবার্তা বা কর্মকাণ্ড, এখানে তো বিশ্বাস অবিশ্বাস দোলাচল একটা আছেই। আমাদের আমরা যেই দেশে আছি, এই দেশের 43 বছরের মধ্যে সামরিক জান্তা পুরোপুরি শাসন করেছে 2 বার, আর মানে কিছু শাসন করেছে 1 বার। তো কাজেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ দেখেছি, তো রং দেখেছি অনেক ধরনের। এই রঙের মধ্যে কিন্তু এতদূর পর্যন্ত আসলাম। কাজেই আপনি এটা আপনার এইটার সামনে ডিফার করব না। এই যে বিষয়টা, এই বিষয়গুলো অবশ্যই আছে, বিশ্বাস অবিশ্বাস, আস্থা অনাস্থার বিষয়গুলো আছে, কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছি। আপনি বললেন সাংগঠনিক সম্পাদক, এবং দলের দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গা থেকে আওয়ামী লীগ কখনো এক চুল সরে দাঁড়াবে না। আওয়ামী লীগ কখনো একটু সরে দাঁড়াবে না, আমরা নিশ্চয়ই দেখব। মানে আমাদের এই আশঙ্কাটা ঠিক হয় কিনা। অধ্যাপক শামীম রেজা, আপনার কাছে জানতে চাইবো যে যে দুটি বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, যে আইন আদালতের প্রতি মানুষের আস্থা অনাস্থা, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন কি? একটা জিনিস হয় কি, যে বিচার বিভাগ সম্পর্কে আমাদের সমস্ত পারসেপশন এবং আলোচনাগুলো চলে রাজনৈতিক মামলা নিয়ে। আপনি যদি গণমাধ্যমের আলোচনাগুলো দেখেন এবং টকশোর আলোচনাগুলো দেখেন, এটা শতাংশ দিয়ে বোঝানো যাবে না, তার অধিকাংশ আলোচনা হচ্ছে যে রাজনৈতিক মামলার কি অবস্থা দাঁড়ালো। আপনি একটা বিশাল বিচার ব্যবস্থাকে যদি শুধু রাজনৈতিক মামলা দিয়ে বিশ্লেষণ করেন, তাহলে কোনোদিন আপনি এর তল খুঁজে পাবেন না। এবং রাজনৈতিক মামলার শব্দটা মনে রাখতে হবে একটা রাজনৈতিক শব্দ, এই শব্দের কোনো আইনগত ভিত্তিও নাই। আমি শুধু তর্কের খাতিরে বলতে চাচ্ছি যে যদি বিরোধী দলের একজন নেতার, যিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত একজন লোক, যিনি বাংলাদেশের নিজস্ব নাম ঠিকানা আছে, আইনের ছাত্র বেরসে মাহমুদুল খোকন আছেন, তার জামিন হলো না, যদি আমি দেখি জামিন, আমি বিচার আচারের কথা বলছি না, তা থেকে আমি বুঝতে পারি না এরশাদ সাহেবের একই আদালতে এরশাদ সাহেবের একটি মামলাও জামিন হয় নাই, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে 19 দিনের মধ্যে সবগুলি মামলা জামিন হয়েছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, মানে রাজনৈতিক মামলাগুলি তো এক ধরনের। আমি যে কথাটা খালিদ বলতে চাই সেটা হচ্ছে যে বিচার বিভাগের উপর আস্থা শুধুমাত্র রাজনৈতিক মামলা দিয়ে বিশ্লেষণ করাটা ঠিক হবে না। এখন উনারে যেটা বলছেন সেটা ঠিক হতে পারে, নিঃসন্দেহে তিনি আইন জেনে আইন বুঝেই বলছেন যে এই মামলাটার জামিন হওয়া উচিত ছিল, জামিন দিল না, সেখানে আমাদের প্রশ্ন তৈরি হয়। মনে রাখতে হবে, আপনি যখন বিচার বিভাগের কথা বলছেন তখন তো শুধু একটা জায়গায় সেটা স্থির না, সেটা অনেক রকম মামলা হতে পারে। আমাদের প্রতিনিয়ত ডে টু ডে যে মামলাগুলো, সেটার কারণে আস্থাহীনতা তৈরি হয়, দীর্ঘ ব্যাকলগ আছে। আপনি জানেন অসংখ্য মামলা আমরা সময় মতো তার রায় দিতে পারি না, সেটা জমি জমার মামলা থেকে খুন খারাপের মামলা থেকে অসংখ্য রাজনৈতিক যে মামলা আছে তার তুলনায় ওটা কিন্তু কোনো অংশে কম না, কিন্তু সেটা আমাদের এজেন্ডায় কখনো আসে না। আস্থারই যদি আপনি প্রশ্ন তোলেন, তাহলে সেটা শুধুমাত্র উপরিভাগের আমাদের যে রাজনৈতিক মামলা, সেটা দিয়ে আমি কোনোভাবেই শুধুমাত্র এই আস্থা অনাস্থার বিষয়টা করতে চাই না। আর যে কথাটা আপনি বললেন সেটা হতে পারে, সেটা আমিও অস্বীকার করছি না, কারণ উনার মতো কথার কথা উনি যখন দেখছেন ওনার নেতা জামিন পাচ্ছে না, নিঃসন্দেহে উনিও তো আইনের ব্যাখ্যা জানেন, উনি তো অবশ্যই জানেন, কিন্তু সেটা কিন্তু একমাত্র হওয়া উচিত না কোনো অবস্থাতে। কিন্তু আমাদের সমস্ত আলোচনাগুলো, প্রধান এজেন্ডাগুলো ওই জায়গাতে চলে যায়। আবার যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ একই কথা বলেছে যে আমার নেতা জামিন পাচ্ছেন না, আমার নেতার বিরুদ্ধে এই মামলাগুলো দেওয়া হচ্ছে। এইটাই কি এইটাই আপনি যে সেপারেশন অফ জুডিশিয়ারির কথা বলেছিলেন, সেটা কি শুধুমাত্র এই কারণে? শুধুমাত্র এই কারণে কিন্তু আপনি বলেননি। আপনি বলেছিলেন যে সেখানে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না, তাদের নিয়োগের বিষয় সেখানে আছে, তাদের আর্থিক সচ্ছলতার বিষয় সেখানে ছিল, এবং তারা কিভাবে অ্যারেঞ্জ করবেন পুরো ব্যাপারটা, বিচারক নিয়োগ করবেন কি করে, মামলাগুলো নিষ্পত্তি করবেন কিভাবে। আমাদের দেশের বলতে আমরা একটা দীর্ঘ জিনিসের ধারাবাহিকতায় আছি, সেই কলোনিয়াল টাইম থেকে এই পর্যন্ত আমাদের অসংখ্য ভূমির মামলা থাকে, আমাদের অসংখ্য 15 কোটি মানুষের, আপনি চিন্তা করেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সব মিলে যত মামলা হয় তার থেকে বহুগুণ মামলা প্রতি মাসে এখানে জমা হয়। অতএব বিচার বিভাগের প্রতি যে আস্থার বিষয়টা আমরা বলি, আমাদের যে আস্থা রাখবার যে বিষয়টা বলি, সেটা আমি মনে করি এই সামগ্রিক প্রেক্ষাপটটা বারবার আনা প্রয়োজন। এটাকে আমি একেবারেই যে রাজনৈতিক যে মামলাগুলো আছে তার সাথে আমি একমত, এবং একই কথা আমি ওনার সাথে এই প্রশ্ন আমারও জাগে যে অনেক সময় অনেক বড় বড় নেতার বিরুদ্ধে এমন বিষয়ে মামলাগুলো দেওয়া হয়
সেটা না আমিও সাধারণ জনগণ হিসেবে মাঝে মধ্যে চিন্তা করি যে এরকম নেতা এটা ইট মারতে যাবেন গাড়িতে, কিন্তু কিংবা কিন্তু উনি- এটাও তো ঠিক, ইটটা কেউ না কেউ মেরেছে কেউ না কেউ মেরেছে এবং এখন আপনি ইট যদি মারার বলেন- পরে কারো না কারো মাথা ফেটেছে, এখন সেটাও তো ঠিক ঠিক। এটা- আছে, এটা- সেটা criminal liabilities personal, সেটা আমি কিন্তু personal। কোন নেতার নাম ধরে বলছি না। জি, জি। এই প্রশ্ন আওয়ামী লীগ বিএনপি সবসময় যখন যারা দায়িত্বে ছিলেন সরকার পরিচালনা সবসময় উঠেছে যে উনি গিয়ে ম্যাচের কাঠি জ্বালাতে গেলেন কি উনি একটা ইট মারতে গেলেন, কিন্তু এটা তদন্ত কি হয় বা অন্যান্য হয় সেগুলো নিয়ে হয়তো আলোচনা রয়েছে। আর অধ্যাপক শামীম রেজা, আমি আপনাকে একটু থামাই, আমাদের আরেকটি প্রসঙ্গ আছে, সেটি নিয়ে আপনাকে একটু আলোকপাত করতে হবে, সেটি হচ্ছে যে যুদ্ধ অপরাধের না, বিচার সেটা প্রসঙ্গে আমি নোট নিয়েছি আমরা যে একটা আমরা বিরতি নিতে বিরতির হচ্ছে, পরে এটা বলবো। বিরতি থেকে ফিরে এসে এটা করব। আর বিরতির মাঝখানে একটু আমি বেশি মাহমুদ্দিন খোকনের কাছ থেকে জেনে নিব যে এই ক্রিমিনাল মামলা আপনি বলছিলেন যে লায়াবিলিটিটা পার্সোনাল, এতে হুকুমের আসামি বলে যে ব্যাপারটা আমরা শুনি সেটা আসলে কি, সেটা আমি আসলে বিরতির মাঝখানে আপনাদের একটু বুঝে নিতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক শামীম রেজা, আপনি বলছিলেন আস্থার বিষয়টি এবং যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে। খালেদ, যদি আপনি যুদ্ধাপরাধের বিচারের যে আস্থার কথাটা বলছেন, আমি একটু সময় দিলে এইভাবে ব্যাপারটা বলি। জাহানারা ইমামের নেতৃত্বে যখন এই প্রতীকী বিচার হয়েছিল তখন আপনার হয়তো স্মরণ থাকবে সেখানে কিন্তু বিরাট অংশই ছিল, ক্যাপিটালটাই ছিল আস্থা, কারণ এটা প্রতীকী একটা বিচার হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা লক্ষ্য করেছি যিনি তখন বাংলাদেশ আওয়ামী লীগ করেন না বা ছাত্র লীগ করেন না এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয়ের কর্মী রয়েছে যারা গিয়ে সেখানে অংশ নিয়েছেন, যোগ দিয়েছেন ব্যক্তি আগ্রহে। কেন? একটা আস্থার জায়গা সেখানে তৈরি করা হচ্ছে। না, জাহানারা ইমামের মুভমেন্টই এখন- কোনোভাবে আওয়ামী লীগের ছাত্রলীগের না, মুভমেন্ট এটা একেবারে কিন্তু আস্থা একটা নাগরিকের একটা জায়গা। আমি বলছি তার থেকে আপনি যখন এটার গাঠনিকভাবে পরবর্তীতে বিচার শুরু করলেন, যেটা এখন চলছে, এই বিচারটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, তারপরে বিভিন্ন কারণে সে আলোচনা আমরা না যাই, এটা স্থগিত হয়ে যায়। আপনি যখন দ্বিতীয়বার এই বিচারটা শুরু করলেন তখন কিন্তু আস্থার এই চ্যালেঞ্জটা আরো বড়, কারণ হচ্ছে সময়ের একটা বড় চ্যালেঞ্জ এখানে আছে। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনি যদি ডেলিভারিটা দিতে ব্যর্থ হন, তখন কিন্তু আপনি দ্বিতীয়বার এই মানে তৃতীয়বার আমি যদি বলি এই জিনিসটা কিন্তু আর ওঠানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, এখনকার যে পরিস্থিতি, সেটা শুধুমাত্র সময়ের, আপনি অনেক সময় বলা হয় না যে সময়টা কোনো বিষয় না, আমরা যখনই পারি বিচার করব, না, ব্যাপারটা এরকম না। আমি একটু উদাহরণ দিয়ে বলি। আজকে গাজার ব্যাপারে আপনি বলছেন যে এখানে গণহত্যা হচ্ছে, আপনি যদি এখনই বিচার না করতে পারেন কোনোদিন এটা নিয়ে বিচার হবে না, সম্ভবত কোনোদিন হবেই না। বসনিয়ার ক্ষেত্রে আপনার মনে আছে যা দুই একটা করার প্রতীকী বিচার সেটা কিন্তু ওই মুহূর্তে করতে হয়েছে, পরবর্তীতে তার কোনোদিন এটা সম্ভব হয়নি। আপনি যদি কম্বোডিয়ার ক্ষেত্রে দেখেন, যে মুহূর্তে পরিবেশটা তৈরি হয়েছে সেখানে তখনই খ্যামেরুজদের বিচার শুরু হয়েছে, সেই মুহূর্তে কোন রকম বিলম্ব না করে, কিন্তু কারণ তারা জানতো যে পরবর্তীতে এটা অসম্ভব হয়ে পড়তে পারে। এখন আজকের যে আমাদের যে আস্থার যে প্রশ্নগুলো উঠছে তার পেছনে তো কিছু দৃশ্যমান ব্যাপার রয়েছে। যেমন এখানকার আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে, সে দ্বন্দ্বটা আমরা বাইরেও দেখেছি, গণমাধ্যমে দেখেছি। স্বাভাবিকভাবে যারা বাইরে আছেন তারা তো এত কারিগরি বিষয় তার বোঝা প্রয়োজন নেই, সে কিন্তু সন্দেহ করবেই, সে একটা আস্থার সংকটে সে ভুগবে। এখানে যখন দেখা গেল যে দলের বিচার করা যাবে কিনা এই প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্য এবং অন্য বক্তব্যগুলো মিলছে না, তখন কিন্তু এক ধরনের প্রশ্ন সেখানে উঠেছে। এবং এই যে পরবর্তীতে দেখবেন কতদিন লাগবে, উনি অসুস্থ হবার পরে একজন ব্যক্তিকে আবার কতদিন আমাদের অপেক্ষা করতে হবে, এই জায়গাগুলো সরকারে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা নিঃসন্দেহে কারিগরি দিকগুলো দেখবেন, তারা প্রসেসের কথা বলবেন। কিন্তু আমি যখন ডেলিভারিটা দেখতে চাইবো, নাগরিক যে সমর্থনটা, আমি একটুখানি একটা লাইন এখানে যোগ করি, এই নাগরিক সমর্থনটা এত জরুরি। আপনি যদি গণজাগরণ মঞ্চের পুরো বিষয়টাকে দেখেন, সেটা কিন্তু একেবারে আস্থার জায়গা থেকে তৈরি হয়েছিল, এবং গণজাগরণ মঞ্চ যে কারণেই পরবর্তীতে ভেঙে গেল, আপনি খেয়াল করেন কাউকে কিন্তু আমরা এগিয়ে আসতে দেখলাম না যে আসো আমি একটু সমঝোতা করি বা আমি এখানে সালিশি করিকে নিষ্পত্তি করে তোমাদের মধ্যে আবার একটা জায়গা আনা যায় কিনা। বারবার কিন্তু আস্থার জায়গাগুলো প্রশ্নের মধ্যে পড়ছে, এবং এইসব কারণেই আপনি গুজব বলেন আর রাজনৈতিক সমীকরণের ব্যাপারগুলো বলেন যে তাহলে কি কোনো বিষয় দলের সাথে নেগোসিয়েশন হচ্ছে কিনা, এই যে অনুমান করার যে অবস্থা, সেটা কিন্তু আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমরা হয়তো কয়েকজন রেশনাল হতে পারি, কয়েকজন যুক্তি দিয়ে বলতে পারি যে না না এটা হবে না, আমার আস্থা আছে, আমি খালেদ ভাইকে চিনি বা অমুককে চিনি। বাকি মানুষ কিন্তু তা জানে না, তাদের এই তথ্য অ্যাক্সেস নাই, এই প্রক্রিয়া সম্পর্কে তাদের ধারণা নাই, তারা ডেলিভারিটা দেখে। আমি একটু বেরিয়ে মাহমুদ্দিন খোকনের কাছে যেতে চাই যে অনেকেই বলছেন, যেমন আমি মুজাহিদুল ইসলাম সেলিমের কথা বলছিলাম, তিনি তাদের সহ অনেকেই, তাদের দলের অনেকেই বলছেন যে বিএনপিকে জামায়াতের কাছ থেকে দূরে রাখার একটি প্রক্রিয়া উপরে শুরু না হলেও নিচে অনেকটা শুরু হয়েছে। আপনারা বিষয়টিকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? জামায়াতের সাথে কি আসলে আপনাদের অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, নাকি আপনারা আগের মতোই কাছাকাছি আছেন? না, কোনো দূরত্ব সৃষ্টি হয়নি জামাতের সঙ্গে আপনার কাছাকাছি? আমি মনে করি না। আমাদের তো যেহেতু জামাত নিজস্ব একটা আদর্শ আছে, আমার নিজস্ব আদর্শ আছে, প্রত্যেকের রাজনৈতিক দল নিজস্ব আদর্শ আছে। ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা জন্যই আমরা অ্যাকচুয়ালি ঐক্যবদ্ধ, সেই জোট কাজ করে যাচ্ছে। আমি মনে করি না, আমাদের দলের ভিতরেও এরকম কোনো
এরকম কোনো আলোচনা আছে বলে আমি মনে করি না, হয়তো বিচ্ছিন্ন দু একজন আলোচনা করতে পারে, that is গত 8 personal মাস matter। ধরে যে কোনো চূড়ান্ত শাস্তি হলো না, এই বিষয়টি কি দলের আমি মধ্যে এই কোনো ব্যাপারে আলোচনা হয়েছে আমি এই বা ব্যাপারে দলের মধ্যে? এই আলোচনা অংশগ্রহণ করতে চাই না, কারণ আমি এবার সবসময় আমি একটু ইয়ে থাকি। তবে আমি শুধু বলতে চাই, যেটা বলছেন যে সুজাল সেলিম সাহেব বলছেন, ভাই বললেন যে আসলে তো এই বিচারটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সরকারের, এই বিচার করাটা, এবং এটা ইতিহাস যে সময় শেষ করবে বা তখন গিয়ে কতক্ষণ কারেক্ট ছিল, কতক্ষণ ইনকারেক্ট ছিল, কতক্ষণ ভালো ছিল, সব কিছুই এটা ইতিহাসের মধ্যে আমরা মূল্যায়ন করতে, যারা পরবর্তীতে মূল্যায়ন করবে। শুধু আমি বলতে চাচ্ছি যে খালেদ ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে, জানি না কতটুকু সত্য, তবে মুক্তিযুদ্ধকে যত বেশি বিতর্কিত করেছে আওয়ামী লীগই। আওয়ামী লীগের সময় দেখেন মুক্তিযোদ্ধাদেরকে পদক দিয়েছে, স্বর্ণ জালিয়াতি করেছে, মন্ত্রী সচিবরা ইনভলভ, দেশে বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পদকের এই কলঙ্ক নিয়ে থাকতে হয়েছে আমাদের। এটা প্রত্যেকটা মানুষের, এটা আমাদের মনে একটা দুঃখ, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধ কথা আসছে এটা এখনো সরকার মানুষকে স্যাটিসফাই করতে পারে নাই, মানুষ কিন্তু এখন বুঝে নেই, দেশে বিদেশে সম্মান নষ্ট হয়েছে, মুক্তিযুদ্ধ বিতর্কিত করে। আর এই আওয়ামী লীগের সময় ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে কেউ সচিব হয়েছেন, সরকার দালালি করেছেন, কেউ যুগ্ম সচিব হয়েছেন, কেউ ডিসি হয়েছেন, কেউ এই চাকরি সেই চাকরি করছেন, এবং তারাই আজকে তাদের সময় এত বেশি করছে যে তাদের সময় কিছু কিছু বেরোচ্ছে। হয়তো সরকার পরিবর্তন হলে বোঝা যাবে যে কত হাজার এই সরকারি কর্মচারী আছে, পুলিশ টুলিশ সহ, র্যাব ট্যাব সহ সরকারি কর্মচারী সব ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট চাকরি করতেছে, এবং এগুলাকে সরকার রাজনীতির কাজে ব্যবহার করছে পর্যন্ত। কি কারণে জানি, হয়তো মুক্তিযুদ্ধ মাননীয় মন্ত্রী ভালো মানুষ, উনি বোধ সাহস করে এটা এই পদক্ষেপটা নিয়েছেন। এখানে একটু কথা না বললেই না, যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সনদের ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়ার কথা হয়েছে তারা কিন্তু চাকরি পান নাই, চাকরিটা এক্সটেনশন করেছে। আসলে ভালোভাবে বলা, এক্সটেনশন দয়া নিয়ে দালালি করেছে, 5,000 নির্বাচন, এর 5,000 ভোট নির্বাচন। আপনি কি আওয়ামী লীগ সরকারকে, মানে আমি আওয়ামী লীগ সরকারকে ডিফেন্ড করতেছি না, এটা সত্যিই খুব খারাপ কাজ, কিন্তু আপনি আওয়ামী লীগ সরকারকে পয়েন্ট দিবেন কিনা, একটু ডিনাই করবে খালেদ, আমি জানি না পয়েন্ট দিবেন কিনা যে এটা কিন্তু সাংবাদিকরা আবিষ্কার করে নাই, এইটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা আবিষ্কার করেছে, খোদ তাদের সচিব, স্বাস্থ্য সচিব এবং আরো অন্যান্য সচিব তারাই পয়েন্ট আউট করেছে, তারাই একটি তদন্ত কমিটি করেছে, তারাই বলেছে যে এটা দুদকের কাছে। আমি তাদেরকে কৃতিত্ব দেব না, তাদেরকে কৃতিত্ব মিডিয়া না, মিডিয়া আগে বাইরে করে, শুনে মিডিয়া লিক করেছে, তারপর এটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। আপনি যদি খুব চট করে বলেন, খুবই সংক্ষিপ্ত মন্তব্য, কার দিকে যাবে সেটা বড় কথা না, সেটা হলো যে এখানে আমি আওয়ামী লীগকে দোষ দেব না বা সরকারকেও দোষ দেব না, কারণ ভুয়া সার্টিফিকেট ব্যাপারটা তারা বের করেছেন এবং শাস্তি দিয়েছেন তাদেরকে। ভুয়া দিলে কি করবে? এবং একই সঙ্গে আপনি পদকের যেটা বলেন, পদকের ব্যাপারটা তো লুকিয়ে রাখা হয়নি, শাস্তি দেওয়া আছে। আমি শুধু একটা কথা বলবো, কাজ করতে গেলে বিতর্ক হবে, কাজ যখন আপনি করবেন তার প্রক্রিয়া ত্রুটি থাকবে। দুর্নীতি করতেছে মন্ত্রীরা, আমার মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিতর্কিত অধিকার দেওয়া হয়নি, আওয়ামী লীগের জনগণ দেয়নি, স্বাধীনতা বিতর্কিত করবেন কোথায়? আপনি শোনেন, এটা কি একটা কারবার বাংলাদেশ চলছে। 71 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এসআই সাহেব আসছে, উনি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, আমার দল সম্বন্ধে বলছি, বিএনপি ক্ষমতা আসছে, আমরা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিচ্ছি, আওয়ামী লীগ এসে আবার 111 কেটে সব এরা মুক্তি সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু এখন সার্টিফিকেট দিচ্ছে আমি মাঝখানে শুধু একটি কথা মনে করে দিচ্ছি, 43 বছর হয়েছে, এখনো মুক্তিযুদ্ধের সংজ্ঞাই নির্ধারণ করা হয়। এইবারই প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রী বললেন মুক্তিযুদ্ধ আসলে কি সংজ্ঞা হবে সার্টিফিকেট মুক্তিযুদ্ধ। দেখেন আপনি নিজেই বলছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী ভালো মানুষ, তিনি কিন্তু অনেক কিছু মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করা হয়নি এখনো, অ্যাডমিটেড ফ্যাক্ট, কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয়েছে অনেক আগে। আমি যেটা বলছি, আমি না আপনি শেষ করেছেন, আমি একটু শেষ করব। খালিদ মাহমুদ, আপনার কাছে আমার শেষ করতে, আপনি শেষ করবেন, দুই একটা পয়েন্ট থাকলে আপনি খুব দ্রুত যদি বলেন তাহলে আমাকে আবার। আমি আসলে বলতে চাই, জি, কোন সরকার যদি জনবিচ্ছিন্ন হয়ে যায়, তখন সরকার দুইটা সেক্টরকে খুব সরকার মানে খুব এফেক্ট করে, মানে ক্ষতি, মানে চাপ সৃষ্টি করে। একটা হলো বিচার বিভাগ, আমাদের বিচার এমনি যে সরকারের যে চাপ আছে, যেই চাপ সরকারের এমনি হাইকোর্টে তো দলীয় বিচারপতি নিয়োগ করতেছে, মাননীয় বিচারপতি তা হয়ে গেছে, আমি ওদের সাথে বলছি না, বাট দলীয় দল দেখে দলীয় বিচার নিয়োগ করছে। নিম্ন আদালতে আপনি জানেন, নিম্ন আদালতে এখনো আপনি বলছেন যে স্বাধীন ভাগ হয়েছে, ভাগ মোটা হয়নি, এখনো নিম্ন আদালতের বিচারকদের
জেলা জজ ম্যাজিস্ট্রেট সবারই চাকুরি, নিয়োগ, বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন সবই কিন্তু আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে। সেটা পৃথক সচিবালয় না হওয়া পর্যন্ত করতেছে না তো। 6 বছর আওয়ামী লীগ হয়ে গেছে। পৃথক না, সচিবালয় আওয়ামী লীগ 6 বছরে পারেন না এটা। নো, নিয়ন্ত্রণ করছে কেন? সুবিধার জন্য। আপনি শুনুন, বিরোধী রাজনৈতিক দল কর্মীদেরকে, নেতাদেরকে চাপে রাখার জন্য বিচার বিভাগ সরকার দরকার। আর দরকার কি জানেন? আরেকটা এখন যেটা হলো তো খুব সরকারের জন্য খুব মানে ভয়ের ব্যাপার হলো মিডিয়া। হ্যাঁ, মিডিয়া, গণমাধ্যম, গণমাধ্যম। এবং এই বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ এত নিয়ন্ত্রণ করার পরও সরকার প্রত্যক্ষ করে। তারপর আবার আমি গণমাধ্যম প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই ব্যারিস্টার মাহমুদ খোকন, না, আপনি এই 43 বছরে এত মুক্ত গণমাধ্যম আর দেখেছেন? সরকার যাই নীতিমালা করুক আর নাই করুক, আপনি যেদিন নীতিমালা হয়েছে তারপর থেকেও যদি আপনি বাংলাদেশের টিভিগুলি দেখেন, নিউজ পেপারগুলি দেখেন, এত মুক্ত গণমাধ্যমকে আপনি আর দেখেছেন? না, আমি ধরেন আমরা বাকশাল, আওয়ামী লীগ যখন বাকশাল করেছিল 74 সালে, বাকশালের কথা বলছি না মানে। না আমি শেষ করতে দিলাম না। সে সময় নিয়ন্ত্রণ আসছিল, এর আগে কিন্তু ওপেন ছিল, নিয়ন্ত্রণ আসছিল, আবার বাকশাল চলে যাওয়ার পর ওপেন হয়ে গেছিল। সেটা আস্তে ডেভেলপ করছিল, আমরা ডেভেলপ করছিল। এখন আবার তার সরকার ভয় পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে টক শো টক, টকের সঙ্গে সঙ্গে বিরোধী নীতি হচ্ছে। খালিদ মাহমুদ, আপনি অনেকক্ষণ ধরে আপনি শুনছিলেন, আপনার নিশ্চয়ই অনেক বিষয় জবাব দিতে হবে। আমি শুধু উনি যা বলছেন উনি আবার ওটার বিরুদ্ধে বলছেন। আচ্ছা, আপনি আমার বিরতির পরে আপনি আমাদের প্রশ্নের একটি জবাব দিবেন যে আপনারা কি সত্যি সত্যি গণমাধ্যমকে আপনাদের শত্রু মনে করেন? কারণ গণমাধ্যমকে শত্রু মনে করেন আমরা অনেকগুলি লক্ষণ দেখতে পাই। যেমন শামীম ওসমান আমাদের নাম ধরে আমাদেরকে কুকুর বললেন, আমাদেরকে বললেন আমরা উমুক, আমরা সুমুক, এটার কোন রকম কোনো বিচার কিন্তু আমরা দেখি নাই। তারপরে এই যে সৈয়দ মহসিন আলী, তিনি কি জানি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি বলেই যাচ্ছেন, মানে এটা কোথায় গিয়ে? এবং উনি যে দুঃখ প্রকাশ করেছেন সেটাও শর্তযুক্ত দুঃখ প্রকাশ। উনি বলেছেন, উনি নাকি সিলেটের সাংবাদিকদের বলেছেন, এবং তিনি অনিচ্ছাকৃতভাবে বলেছেন, অনিচ্ছাকৃতভাবে কথা কে বলে আমরা জানি না। আপনারা দলের পক্ষ থেকে তাকে কি বলেছেন সেটাও আমরা একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কাছে আমাদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ গণমাধ্যমকে শত্রু মনে করে কিনা, যে হিন্ট একটু দিচ্ছিলেন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। আমরা অধ্যাপক শামীম রেজাকে তারপরে শুনবো শত্রু মনে করে। আমি তার আগে কয়েকটা বিষয় না বললেই না, যেহেতু খোকন ভাই কথাগুলো বলেই ফেলছেন। এই যে মুক্তিযুদ্ধকে প্রথম ক্লিয়ার করি যে 71 সালে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল না, ওটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। কাজে এটা ভুল ব্যাখ্যা দিলে হবে না। আর পদক জালিয়াতি, বিদেশে সম্মান, এগুলো কিন্তু দেখেন পদকটা দেওয়া হয়েছে সম্মান, যাদের এই ভূমিকা ছিল তাদেরকে সম্মানিত করা যায়, এটা কিন্তু এই সরকারই ধরেছে, এটাই বিচার হচ্ছে। এবং ভুয়া মুক্তিযোদ্ধা এটা করছে। উনি কিন্তু বলতেছেন যে সরকারের এই ধরনের আচরণ, আবার বলতেছে মুক্তিযোদ্ধা মন্ত্রী ভালো মানুষ। কোনটা গ্রহণ করবে এটা বিষয়, দুইটাই বলতে হবে। উনি এতে বোঝা গেল যথেষ্ট ভালো মানুষ না, এটা বোঝা গেল। এইটা দিয়ে হচ্ছে আপনার আসলে উনি আওয়ামী লীগকে খাটো করতে যাচ্ছেন, এটা হবে না। কারণ এটাই হচ্ছে সত্য। মানে গত 43 বছরে যদি আমরা বাংলাদেশের এই যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি, তাহলে এটাই সত্য যে মুক্তিযুদ্ধের ধারাটাকে সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ। আরো অনেক আছে দল, কিন্তু আওয়ামী লীগই সামনের দিকটা নেতৃত্ব দিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। আজকের দিনেও হচ্ছে বাস্তবতা। আপনারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করছেন। আর যেটা আপনি বলছেন যে না না, সেটা যেটা আপনি বলছেন মুজাহিদুল ইসলাম সেলিম, তার মুজাহিদুল ইসলাম সেলিম না, বাংলাদেশের অনেক মানুষ এটা বলতে পারে। আওয়ামী লীগের কাছে এটা প্রত্যাশা করে, আপনাদের কাছে করে না, রাইট? এই জন্যই আওয়ামী লীগের কাছে বলে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আপনার হচ্ছে যে কথা বললেন গণমাধ্যমের কথাটা, গণমাধ্যম মানে আপনি জানেন যে আমাদের নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সঙ্গে গণমাধ্যমের যে সম্পর্ক, এবং আপনার যখন বিরতি চলছিল আপনি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন যে গণমাধ্যমের যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মন্ত্রিসভায় তাকে সতর্ক করে দিয়েছেন, গণমাধ্যমের যারা আপনার কর্মী আছেন তাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার সঙ্গে অসংখ্যবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরে গিয়েছি, তিনি গণমাধ্যমে কর্মীরা খেয়েছে কিনা এটা জানার পরে তারপরে খাবার টেবিলে বসেছেন। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই আর সেই দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ হচ্ছে গণমাধ্যম বান্ধব, এবং এটা প্রমাণ করে এই যে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা কিন্তু জিয়াউর রহমান এরশাদের
সময় যে সামরিক জান্তার সঙ্গে গণতন্ত্রের সঙ্গে যে আন্দোলন করেছি, তখন কিন্তু অন্যতম একটা দায়িত্ব ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু 3 রেখার রূপরেখাও ছিল 90 গণঅভ্যুত্থানের সময়। ওই সময় কিন্তু 91-96 পাইনি আমরা। তো গণমাধ্যমের কিন্তু বিস্তৃতি লাভ করেছে শেখ হাসিনার হাত ধরেই। এই যে প্রাইভেট টেলিভিশন বলেন, এই যে আপনার প্রিন্টিং মিডিয়া এত প্রসার বলেন, তার হাত ধরেই হয়েছে। 96 থেকে হ্যাঁ। 2001-এ আপনারা যখন ছিলেন ক্ষমতায়, সেই সময় আপনাদের ইশতেহারে ছিল বেতার এবং টিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। না, আপনি স্বায়ত্তশাসন দেওয়া হবে আমাদের ইশতেহারে ছিল, এবং যা সাহেব বিবি গোলাম এই তো ছিল গণমাধ্যম, জি তাই না, টেলিভিশনকে। সেখানে কিন্তু বেসরকারি চ্যানেল আছে কতগুলো। না না, বিটিভি কি করছেন আপনারা? বিটিভি এবং বেতারের বিটিভির কথা অবস্থাটা যদি কি? বলতেন হ্যাঁ, তাহলে একটু বাংলার ভালো বেতার হতো। কি করছে? বিটিভির আগের প্যারালাল জায়গায় আছে। বাইরে আপনি যদি বিটিভির যদি বক্তব্য আপনার শুনতে যদি অপছন্দ হয়, আপনি ইন্ডিপেন্ডেন্সের বক্তব্য শুনুন। বিটিভি কি আপনার কিন্তু আপনার দলীয়- কেবল লাইন না থাকে? হ্যাঁ, কেবল লাইন না, এখন আপনার দলীয় এখন আপনি সম্প্রচার তথ্য ইয়ে নাকি? প্রযুক্তির বিটিভি কি আপনার কেবল লাইন দলীয়- দরকার আওয়ামী নেই তো। লীগের এখন নাকি? আপনার টেলিভিশন কর্ডলেসই নাকি? হয়ে যাচ্ছে। রাইট, কিন্তু আপনি বলতে আপনার তো চাইছেন শেখ হাসিনা তো সেই ম্যাজিক বাংলাদেশে নিয়ে আসছেন যে আপনি তার ছাড়াই আপনি টেলিভিশন দেখতে পাচ্ছেন। তো কাজেই আপনি এখন যদি বলেন যে না শেখ হাসিনা গণবিরোধী, গণমাধ্যম বিরোধী বা আওয়ামী লীগ গণমাধ্যম বিরোধী, এত কিছুর পরেও, তাহলে এটা খুবই দুঃখজনক। না, আমরা আওয়ামী লীগকে কখনোই গণমাধ্যম বিরোধী দেখতে চাই না। আওয়ামী লীগের যেগুলো গণমাধ্যম ঘটনা ঘটছে এগুলো বিচ্ছিন্ন, এগুলো আমরা ওন করি না, এবং এটা ওন করে না, মাননীয় প্রধানমন্ত্রীও করে না। সেগুলো ইতিমধ্যে পত্রপত্রিকা আজকে চলে এসেছে। মানে আপনি বলতে চাচ্ছেন সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। অধ্যাপক সাহেব, আপনি খুব সংক্ষেপে যদি বিষয়টার উপরে একটা আলোকপাত করতেন যে নেতা নেত্রীদের গণমাধ্যমের প্রতি এই আক্রোশ বা ক্ষোভ আসলে কেন দেখা যাচ্ছে, এতে গণমাধ্যমের কত দায় বা ভূমিকা রয়েছে কিনা? এই সামগ্রিকভাবে বলি, আমার মনে হয় যে আমাদের একটা মিডিয়া ওরিয়েন্টেশনের ঘাটতি আছে। আমাদের প্রচুর নেতা রয়েছেন, মানে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা যে সময় রাজনীতি করেছেন, তাদের বর্ধনটা যে সময়, সেই সময় সোসাইটিতে একটা প্লুরাল মিডিয়া ইকোলজি ছিল না, এটা মানতেই হবে আমাদের। যে কারণে এদের সবার যে অভ্যস্ততা এই ধরনের মাধ্যম ডিল করার ক্ষেত্রে, সেটা কিন্তু একটা বড় ঘাটতি আছে। এবং আপনি দেখেন যে খুব বড় যদি দুই দলের ক্ষেত্রে বলি, বঙ্গবন্ধুর ক্ষেত্রে আপনি যদি এবিএম মুসার মুজিব ভাই, কিংবা আপনি সত্যবাবু মারা গেছেন ফয়েজ আহমেদের, বিখ্যাত ডেভিড ফ্রস্টের সাথে তার অসাধারণ ইন্টারভিউ আছে, এগুলোতে বোঝা যায় যে এক ধরনের ওরিয়েন্টেশন তারা তৈরি করেছিলেন গণমাধ্যমের সাথে। জিয়াউর রহমান সে মারা যাবার পরে বিচিত্রা দুটা বিশেষ সংখ্যা বের করেছিল খোকন ভাই। তার একটা সংখ্যা ছিল, প্রথমটার নাম মনে নেই, পরেরটি ছিল কমলের আরো কিছু কথা, এখনো লাইব্রেরিতে গেলে পাবেন। সেটা দুটো বিশেষ অংশই ছিল যে সাংবাদিক বান্ধব জিয়াউর রহমান। তখনকার দৈনিক বাংলাতে এই ধরনের প্রচুর লেখা হচ্ছিল, অর্থাৎ তারা মিডিয়া ওরিয়েন্টেশনের বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলেন। এখন আজকে যেটা হয়েছে, ওই যে প্রজন্মের নেতা নেত্রী যারা ছিলেন, তারা এখন গণমাধ্যম ব্যবহার কি কারণে করেন বলে আমি যে একটা মনোবিশ্লেষণ করি, একটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, যে গণমাধ্যমে বললেন এটা প্রচার পাবে, দলের প্রধান নেতা বা নেত্রীর কানে এটা পৌঁছাবে। অথবা এরকম আমাদের মাঝে মাঝে সন্দেহ জায়গায় সরকার কোনো এজেন্ডা দিতে পারছে না, সরাসরি বলতে পারছে না, অথবা আরেকজনকে দিয়ে বলালাম যে তোমরা বললে এটা গণমাধ্যমে আসবে। এই সামগ্রিক ব্যাপারগুলো মিলে হচ্ছে কি, এর মাঝে কিছু লোক পড়ে গেছেন যারা সম্ভবত এটা যে একটা উন্নত সমাজের একটা লক্ষণ, এই যে প্রচুর গণমাধ্যম, আমরা তো পুরোপুরি উন্নত সমাজের পর্যায়ে পৌঁছাইনি, কিন্তু কিছু কন্ডিশনস কিন্তু তৈরি করেছে গণমাধ্যম, এটা মানতে হবে। আপনি যদি দেখেন যে রাষ্ট্রের উদাহরণ প্রায় দিয়ে, যে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র, গণমাধ্যম কি করে সেটা আপনিও সেখানে ছিলেন বা দেখেছেন, আমরা প্রতিনিয়ত দেখি। ওই যে কন্ডিশনসটা, সেই কন্ডিশনের কিছু কিছু আমাদের এখানে এখন চলে আসছে গণমাধ্যমের কল্যাণে, কিন্তু এইটা করার জন্য যে মিডিয়া ডিলিংসটা আপনার লাগবে, সেটা আমাদের এখন অনেকের মধ্যে ডেভেলপ করেনি। এবং আরেকটা একটু খুব সংক্ষেপে বলি, যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্পোক্স পারসন রীতিটা তৈরি হয়নি। আমরা যিনি ওই অফিসের প্রধান ব্যক্তি, আমি অনেক সময় এটা একেবারে আমি খোলাখুলি বলি, একেবারে প্রধানমন্ত্রী তিনি আমাদেরও প্রধানমন্ত্রী, আমি এই হিসাবে বলি, অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী কেন বলছেন, কেন তার স্পোক্স পারসন কথাটা বলবেন না, কেন তার একটা বড় ব্যক্তি, কেন তিনি খালেদা জিয়া কেন বলবেন, তার পক্ষে তার স্পোক্স পারসন বলবেন। এটা হয় কি, যেটা গ্র্যাভিটি তৈরি হয়, যেটা গুরুত্ব তৈরি হয়, এটা একটা আর্ট, স্পিকিং একটা, এই যে পাবলিকের সাথে আপনি কমিউনিকেট করছেন, এই বিষয়গুলোকে আমার মনে হয় যে কোনো মন্ত্রী বা কোনো রাজনীতিবিদ এতটা গভীরতার সাথে দেখেন না। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইবো যে আসলে আমরা অনেক সময় দেখি কিন্তু বিএনপি বা অন্যান্য বিরোধী দলও গণমাধ্যমকে নানাভাবে সন্দেহের চোখে দেখেন, অনেক সময় বলেন যে এটা অমুক টেলিভিশনের অমুক ঘটনা, অমুক সেখানে যাওয়া না যাওয়া নানারকম কথা আছে। এটি নিয়ে যদি একটা আলোকপাত করেন, আমাদের হাতে একদম 2 মিনিট সময় বিরতির আগে। পাশাপাশি আপনি যদি বিএনপির পরবর্তী কর্মসূচি, আন্দোলন, রূপরেখা, জনসংযোগ, সেগুলো নিয়ে একটু, এগুলো অনেকগুলো আলোচনা আসছে, এগুলো যে একটু আলোচনা করতে হবে। আপনার কথার প্রেক্ষিতে এগুলো আসছে, সেগুলো আমি আপনি যেটা বলছেন যে মিডিয়া সম্বন্ধে যে একটা মিডিয়ার মালিকদের ব্যক্তিগত কন্ডাক্টের কারণে হয়তো এটা আলোচনা, এটা আমার মনে বিচ্ছিন্ন ঘটনা, এটা নিয়ে আলোচনা কিছু বিষয়বস্তু হতে পারে না। যেটা বলছেন গণমাধ্যম নিয়ে, আপনি ধরেন আজকের এই স্বাধীন সম্প্রচার নীতি কেন করা হয়েছে, সম্প্রচার নীতিমালা কেন করা হলো, নিয়ন্ত্রণ করার জন্য, অবাধ প্রবাহ আছে নিয়ন্ত্রণ করার জন্য। কেন? আওয়ামী লীগের দুর্ভাগ্য, আওয়ামী লীগ যে সময় সরকার আসে, সে সময় আস্তে আস্তে আওয়ামী লীগ আনপপুলার হয়ে যায়। আনপপুলার হয়ে তখন এই আনপপুলার গভর্নমেন্টকে টিকে রাখার জন্য তখন এই দমন নীতি যায়।
যেন আপনার ধরেন আমাদের আগে ছিল আওয়ামী লীগের সঙ্গে এই আগে যেটা আপনার আমাদের যে আইন ছিল প্রচলিত আইনই তো মাহমুদুর রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে গণমাধ্যমে, একটা সাংবাদিক, একটা সম্পাদক। প্রচলিত আইন আমাদের বন্ধ করা হয়েছে, প্রচলিত আইনই তো কি জানি দিগন্ত বন্ধ করা হয়েছে। তারপর চ্যানেল 1 নাকি আসলে বন্ধ করা হয়েছে, চ্যানেল 1 হ্যাঁ বন্ধ হয়েছিল। তারপর সালাদিন কাদের চৌধুরীর টিভি ছিল, এটা বন্ধ করা হয়েছে, সিএসবি অবশ্য বন্ধ করেছে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তারপর কেন আরো নিয়ন্ত্রণ চায়? আসলে আওয়ামী লীগ বা এখনকার যে অবস্থা 5 জনের নির্বাচনের সঙ্গে, 5 জনের ভোট বিহীন নির্বাচনের সঙ্গে আজকে এই সম্প্রদায় নীতিমালার অনেক সম্পর্ক আছে। আওয়ামী লীগ এখন, আওয়ামী লীগের যে অ্যাটিটিউডটা হলো, আওয়ামী লীগ মহামন্ত্রী এবং আওয়ামী লীগ একসঙ্গে যেতে পারে না। দেখেন কোনো সমাবেশ করতে পারবে না কোনো বিরোধী দল, কোনো বক্তব্য রাখতে পারবে না, মিটিং করতে পারবে না, ভেঙে দিয়ে বলে দিয়ে। আওয়ামী লীগ কমিটি সমর্থন তো নাই এখন, পুলিশ হলে আওয়ামী লীগের কাজ করে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে চলে না। তারপর স্বাধীন বিচার ব্যবস্থা আওয়ামী লীগ একসঙ্গে চলে না। আর্টিকেল 96 আগেও ছিল, সেই সময় ছিল আওয়ামী লীগের সময়, আবার এখন আওয়ামী লীগ, এখন আবার নিয়ন্ত্রণ তো করতেছি, আরো নিয়ন্ত্রণ দরকার। কিন্তু করবে আপনার সাথে আমার আমি শেষ করি আপনাকে এই প্রশ্নটা করতেই হবে, এটা শেষ করি। আরো নিয়ন্ত্রণ দরকার তাদের, এই যে বিচারী এবং আগে আর্টিকেল 96 অমান্য করতে চাচ্ছে, আরো নিয়ন্ত্রণ দরকার। আর কি দরকার? আর আওয়ামী লীগ মুক্ত সংবাদ গণমাধ্যম আওয়ামী লীগ একসঙ্গে চলে না, কারণ তাদের অতীত দেখেন, ওই যে বাকশাল আমাদের 4টা সংবাদপত্র আমি শুধু এই প্রশ্নটি করতে চাই, এখন একই অবস্থা, এখন নিয়ন্ত্রণ দরকার। এখন বাকশাল নাই, প্র্যাকটিক্যালি মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়নি, আমি শুধু কালাকানুন করে আমি শুধু আপনাকে এই প্রশ্নটি করতে চাই খোকন ভাই, আমি শুধু আপনাকে এই প্রশ্নটি করতে চাই ভিন্ন রূপে খোকন ভাই, বিরতি যাওয়ার আগে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যে আজকে আপনি যে এই গণমাধ্যমে কথা বলছেন, সেটাকে আপনি কোনো ভয়, ভীতি, আশঙ্কা থেকে আপনাকে কোনো কথা বলতে হচ্ছে যে এই কথাটি প্রচার হবে না? এই কথাটি ডেফিনেটলি আমি তো ভাই মিটিং মিছিলে আমি শুনি, মিছিল যাই না, আমি হাইলি প্রফেশনাল মানুষ, মানে আমি হাইলি প্রফেশনাল মানুষ, রাস্তায় মিছিল করি না, ইটেও মারি না। কিন্তু দেখেন এই শুধু এই কারণে, এই কথা বলার কারণে কিন্তু আমি এই 2বার গ্রেফতার হয়েছি। তার মানে এই ব্যাপারে আমি আওয়ামী লীগের সাংবাদিক সম্পাদকের দৃষ্টি আমরা এটা বিরতিতে ফিরছি, খালিদ ভাই আপনাকে বলতেই হবে এবং আপনাকে খোকন ভাইকে অভয় দিতে হবে। আমরা বিরতির পর ফিরে এসে আপনার কাছে সে অভয় আশা করবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, বিরতির আগে বেরসে মাহমুদুল খোকন আপনি এক ধরনের ভয় আশঙ্কার কথা জানাচ্ছিলেন, মানে নীতিমালা নিয়ে কথা বলার নিয়ে, আসলে নীতিমালার আগে বা পরে আওয়ামী লীগ খুব নিয়ন্ত্রণ ধরে একটি দল। বিএনপি তো নীতিমালায় বিশ্বাস করে না, ওরা বিশ্বাস করে 21শে আগস্টের মানে গ্রেনেড হামলায় সব নির্মূল করে নির্মূল করে দিব এই ব্যবসা। নীতিমালা বাংলাদেশে একটা নীতিমালা থাকলে গণমাধ্যম কর্মীদের, গণমাধ্যম সাংবাদিকদের, যারা নেতা আছে, যারা সাংবাদিকরা আছে, তাদেরই দাবি ভালো বিচার করেন আপনারা, নীতিমালা। এখানে বিষয়টা হচ্ছে যে এখানের প্রয়োগটা কিরকম ভাবে হবে, যেই কথাটা এখন আলোচনা আসতেছে, স্বাধীন একটা কমিশন গঠন করা, কাদেরকে নিয়ে কমিশন গঠন করা হবে এটা হচ্ছে দেখার বিষয়, এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে সেটা হচ্ছে বিষয়। এবং আমরা মন্ত্রী মিনিস্টারদের খুবই অবিশ্বাস করতে চাই যারা বলছে যে নীতিমালা আসছে আমাদেরকে দইলা সোজা করে দেওয়ার জন্য। আমরা চাই যে গণমাধ্যমে নীতিমালা থাক এবং একটা স্বাধীন কমিশনের মাধ্যমে এটা পরিচালিত হোক। অধ্যাপক শামীম রেজা, জি, ওই যে খালেদ একটু আগে যে পূর্ববঙ্গীয় বাংলা ভাষাটা প্রয়োগ করলে সেটা উদ্দেশ্য কিনা বলা কঠিন, তবে আমার যে জায়গাগুলোতে পর্যবেক্ষণ আছে সেটা হচ্ছে এই প্রক্রিয়া নিয়ে আমার বক্তব্য আছে। এটার কাঠামো অন্যরকম হতে পারতো, এটা আরো সংক্ষিপ্ত একটা গাইডিং প্রিন্সিপালস হতে পারতো, এবং এটার ভাষার কিছু ব্যাপারে যে আজকে যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে, যে যেখানে ব্যাখ্যা প্রয়োজন ছিল, বিস্তৃত ব্যাখ্যা এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা, দুটোরই কিন্তু সমন্বয় দরকার ছিল, এবং এটার একটা ভারসাম্যের ঘাটতি আছে। কিন্তু খালেদ, আমার কাছে যেটা মনে হয়, যে কারণে আমরা এই ব্রডকাস্ট পলিসিগুলো গত 1 দশকের বেশি সময় ধরে চাইছি, সেই কারণগুলো এখনো বোধহয় আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠেনি। আমি জানি না রাজনীতিবিদদের কাছ থেকে যে আমরা এই খাতের একটা শৃঙ্খলা চাই, এখানে একটা ফেয়ার কম্পিটিশন হবে এটা চাই, এখানে একটা ভোক্তা অধিকারের বিষয় আছে এটা আমরা চাই, এখানে গণমাধ্যম কর্মীদের একটা নিরাপত্তার বিষয়গুলো থাকবে, এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের, আমরা তো মত প্রকাশ বলতে রাজনৈতিক মত প্রকাশটাকেই বড় বিষয় মনে করি, মত প্রকাশের আরো এলাকা আছে, সেটার একটা গ্যারান্টি চাই যে এটা কোনোভাবে সীমিত হয়ে আসবে না, এবং একটা
কে রেগুলেটরি অথরিটি হবে যে কাজটা করবে, এই বিষয়গুলো প্রতিফলিত হচ্ছে কিনা সেই বিতর্ক না করে আমরা সম্ভবত বিতর্কটাকে এখনো Right. একটু অন্য খাতে নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছি। কথা বলার জি। স্বাধীনতা তো কোনো নীতি দিয়ে আটকানো যাবে না, না। কিন্তু এটা যাতে সীমিত না হয়, মাহমুদুল খোকন, সেই আমরা বিষয়টা। বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, আমাদের হাতে একদম 40 সেকেন্ড সময় আছে। বিএনপির আগামী কর্মসূচি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব যদি আমাদেরকে কোনো কিছু জানায় বা জনগণের সম্পৃক্ততা নিয়ে। পত্রিকা দেখছেনই, না, পত্রিকা আপনি দেখছেন। আর নিশ্চয়ই সর্বশেষ আমি তো এখানে জি। বিএনপির আন্দোলনের কৌশল নিয়ে বলার জন্য এখানে বসে না, আন্দোলনের কৌশল না, ঠিক জনগণের সম্পৃক্তি। তবে শুনেন, আমাদের যেটা সফল গণতান্ত্রিকভাবে আন্দোলনের সফলতা যেটা হলো আমি মনে করি, দেখেন আজকে 5 হাজার নির্বাচনের পরে আওয়ামী লীগের জনসমর্থন বাড়ে নাই, দিন আরো কম, এমনি আরো কমে গেছে, Right. কমে গেছে। এবং আমাদের দল হিসেবে কাজ কি, জনমত সৃষ্টি করা। জনমত সৃষ্টি হচ্ছে আন্দোলনের কারণটা কি, আন্দোলনের উদ্দেশ্য কি, জনমত সৃষ্টি করা। জনমত সৃষ্টি আমরা করছি এবং আওয়ামী লীগ জনসমর্থন কমছে, এক বলছেন। আর যেটা বলছেন স্বাধীন কমিশন নিয়ে কথা বলতে চাই, স্বাধীন কমিশন পরিচালনা করবে, স্বাধীন কমিশন নিয়ন্ত্রণ করার জন্য। এবং আপনি সেটা আগেও বলছেন, কিন্তু আমরা আশা করছি- এবং শোনেন, আপনি যেটা কি কারণ হয়েছে জানেন, আমারই দুই একজন বলেছে, খুব যারা রিলায়েবল সোর্স বলছে, সরকার মূলত নারায়ণগঞ্জের ঘটনার পরে মিডিয়া পত্রপত্রিকা যেভাবে ঘটনাটা আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে, এটা মিডিয়ার কারণে প্রচারিত হয়েছে এবং কোর্ট থেকে হাইকোর্ট থেকে পরবর্তী আদেশটা হয়েছে মিডিয়া পত্রপত্রিকা দেখেই কিন্তু এই আদেশটা নেওয়া আমাদেরকে হয়েছে। এবং এই যে ওই 3 জন র্যাবের সদস্য গ্রেপ্তার হওয়ার পর যারা সরকার রাজনৈতিক দায়িত্ব পালন ছিল, তারা ক্রিমিনাল ধারার দায়িত্ব ছিল এবং তারা ভারতে খোকন ভাই, আপনার এই আশঙ্কা- ওই অ্যারেস্টের পরেই খোকন ভাই, আপনার এই আশঙ্কা শেষ- ওই অ্যারেস্টের পরেই কিন্তু সরকার চিন্তা করছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করার জন্য, খোকন ভাই, আপনার এই আশঙ্কা মিথ্যা- খারাপ কাজ রক্ষা করার জন্য আশঙ্কা মূলত মিথ্যা হোক। আজকের সম্প্রচার অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।